और ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। গতকাল যারা বলছিলেন না যে এই মক ড্রিল করে কি হবে, এ জীবনে তো অনেক কিছু দেখলাম, করোনার সময় লকডাউন দেখলাম, আমফান দেখলাম, তারপরে আরও অনেক কিছু, ঘরবন্দি দেখলাম, নোটবন্দি দেখলাম, অনেক কিছু দেখলাম, তারা আজকে মানে ভোরবেলাতে যখন খবরটা পেলেন তারা ঠিকমতো তাদের জবাব পেয়ে গেছেন নিশ্চয়ই, যে ভারতীয় সেনা পাকিস্তানের যে 9টা জায়গায় আক্রমণ করেছে, যে বদলা নিয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা খবরটা পেয়ে গেছেন এবং আপনারাও আনন্দিত। I'll find you through the dust and the storm. I'll find you through these machines I'll carry. The burden of my brothers and sisters' pain. So I'll find you. That's my job. That's my mission. That's my promise. I'll find you. আজকে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে, সেটা তো আপনার সাথেও হতে পারত। আপনার ঘরের যে কেউ পর্যটক, আপনি যেতেই পারতেন, যে ব্যাপারটা হতে পারত। যাই হোক, সোজাসুজি কথায় আসি, যে যে জায়গাগুলোতে মেনলি এই অপারেশন সিন্দুর যে নামটা দেওয়া হয়েছে, নামটাও অনেকটা তাৎপর্যপূর্ণ একটি নাম। মূলত পাকিস্তানের 4টে জায়গা আর পাক অধিকৃত কাশ্মীর, মানে যেটাকে পাকিস্তান দাবি করে অ্যাকচুয়ালি যে ওদের এলাকা, কিন্তু আদৌ সেটা নয়, সেখানের 5টা জায়গা। আমি প্রথমে একটুখানি বলে দিই, মুজাফফরবাদ, কোটলি, গুলপুর, মুরিদকে, ভাওয়ালপুর, খুব গুরুত্বপূর্ণ জায়গা ভাওয়ালপুর, শিয়ালকোট, চাক আমরু, ভীমবের, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে মূলত কালকের যে অ্যাটাকটা, সেই অ্যাটাকটা হয়। আমি তখন জেগেছিলাম অ্যাকচুয়ালি, আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমি জানতে পারি 1টা 5 থেকে, খুব গুরুত্বপূর্ণ টাইম, 1টা 5 থেকে 1টা 25 কি 30 এইরকম টাইমের মধ্যে টোটাল এই 25 মিনিটে খেল খাতাম। একদম 25 মিনিটে এই টোটাল ব্যাপারটাকে করা হয়েছে ভারতীয় সেনার দ্বারা। তাদেরকে সত্যি সেলুট। তারা আজকে যেই ব্যাপারটা করেছে 15 দিনের মাথায়। আর একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে এরকম ব্যাপার না যে কালকে অ্যাটাক হলো আর আজকেই ভারতীয় সেনা নেমে পড়লো যুদ্ধে, সেরকম কিন্তু না। খুব মাথা ঠান্ডা করে যাদেরকে অ্যাটাক করা হয়েছে তারা সকলেই জঙ্গি ছিলেন। কোনো সেনা তাদের ওপরে কোনো অ্যাটাক করা হয়নি, মানে সেই জঙ্গির ঘাঁটিগুলোতে অ্যাটাক করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। সবাই যখন মেতেছিল, মানে এই মক ড্রিলে, যে আজকে মক ড্রিল হবে, সেই আনন্দে সবাই মেতেছিল, ঠিক তখনই আমরা কেউ ভ্রূণাক্ষরও টের পাইনি যে এই ঘটনাটা ঘটতে চলেছে। এমনকি গতকাল আমরা দেখেছি যে সন্ধেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবিপি নেটওয়ার্কের একটি প্রোগ্রাম, সে প্রোগ্রামে এসেছিলেন, তিনি অনেক বক্তৃতাও দিচ্ছিলেন, কিন্তু এই ব্যাপারটা তার মাথার মধ্যে তখন ঘোরাফেরা করছিল এই আজকেই এই ঘটনাটা ঘটতে চলেছে, কিন্তু ভ্রূণাক্ষরেও আমরা কেউ টের পাইনি। আমরা মক ড্রিল নিয়ে অনেক ওয়াকিবহল ছিলাম, মক ড্রিলে কী হবে কি না হবে সেটা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে সে মহড়া চলছিল, আমরা কেউই টের পাইনি যে তার মাথায় এটা চলছিল। ভারতীয় সেনা টোটাল যে কর্মকাণ্ড করলো, সত্যি এটা মানে দেখার মতো একটি ব্যাপার। আর এ যাবৎকালে যতগুলি এরকম হয়েছে, মানে এই হামলা হয়েছে, তার মধ্যে এটা সব থেকে বড় বলে মনে করা হচ্ছে। পরের যে পয়েন্ট, সেই পয়েন্টে এই যে পাকিস্তানের স্ট্রাইক চালাতে যে স্মার্ট
যুদ্ধাস্ত্র বেছে নেওয়া হয়েছিল সেটা আমি একটুখানি এই ব্যাপারটায় বলি। স্কাল্প, হ্যামার, এই ধরনের যে স্মার্ট যুদ্ধাস্ত্র সেগুলো বেছে নেওয়া হয়েছিল। কি স্কাল্প, হ্যামার এগুলো ঠিক কি আমরা তো জানি না, আমরা তো একদমই সাধারণ মানুষ, কিন্তু জানা অত্যন্ত জরুরি আমাদের জন্য। এই স্ক্যাল্প হচ্ছে একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, অনেকটা মানে ভারী বেশ একটা ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র, যা 250 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তার মানে বুঝতে পারছেন আপনারা যে 250 কিলোমিটার কতটা ওয়াইড এরিয়া। ওপর থেকে যখন 250 কিলোমিটার মানে এই টোটাল ওয়াইড এরিয়াতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তাহলে কতটা জায়গা পুরোপুরি মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেটা আমরা আজকের ছবিতেও দেখেছি যে কীরকমভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। একেবারে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম, যেমন তেমনি আঘাতে কিছু আস্ত থাকে না, মুহূর্তের মধ্যে একদম ভেঙে গুড়িয়ে দেয় সব কিছু। এই স্ক্যাল্প, এই স্ক্যাল্প যে ক্ষেপণাস্ত্র যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু ব্যবহার হয়েছে, যে কারণে এই স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রকে স্টর্ম শ্যাডো বলা হয়। স্টর্ম শ্যাডো, হ্যাঁ, এইটা বলা হয়। হ্যামার, হ্যামার এই আর একটি জিনিস যেটা ব্যবহার করা হয়েছিল, এটা আসলে একটা স্মার্ট বোমা। ভারতের কাছে পাকিস্তান কি কিছুই না, চুনোপুটি। ভারতের কাছে যা যা জিনিস আছে তা অত্যাধুনিক জিনিস, আর পাকিস্তানের কাছে যা যা জিনিস আছে আমি আপনাদেরকে বলবো, আরও একটি পর্বে বলবো পাকিস্তান এবং ভারতের সামরিক কতটুকু কি ডিফারেন্স আছে, যেটা আমি একদিন আরও একটি পর্ব আপনাদেরকে বলবো। হ্যামারটা কি একটুখানি জেনে নিই, যা এটা স্মার্ট বোমা, যেটা জঙ্গিদের পরিকাঠামো গুড়িয়ে দিতে ব্যবহার করা হয়। যে পরিকাঠামো তাদের থাকে, যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, টোটালটাই গুড়িয়ে দিতে ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করা হয়েছিল। বাংকার থেকে বহুতল বিল্ডিং, প্রশিক্ষণ শিবির, অস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে এই লস্কর-ই তৈবা আর জৈশ-ই মহম্মদ। আমরা জানি এই জৈশ-ই মহম্মদ আর লস্কর-ই তৈবা মানে শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর ইতিহাসে যত রকমের যে এরকম হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, যত রকমের খারাপ নাশকতা ছক করা হয়েছে, এই লস্কর-ই তৈবা আর হচ্ছে জৈশ-ই মহম্মদ, যেটা পাকিস্তান মদত পুষ্ট। এই তাদের যে অস্ত্র ভাণ্ডার বা প্রশিক্ষণ শিবির যেখান থেকে ট্রেন্ড হয় তারা, এটাকে টোটালটাই গুড়িয়ে দিতে সক্ষম এই হ্যামার। 50 থেকে 70 কিলোমিটার বেগে এই টোটাল যে হ্যামার সেটা আঘাত হানতে সক্ষম। কত উঁচু থেকে ছোড়া হচ্ছে তার উপর নির্ভর করে আঘাতের তীব্রতা। যতটা ওপর থেকে তোলা হবে, আপনি জানেন যে কোনো জিনিস, আমি যদি এই ফোনটাকে ওপর থেকে যত ওপর থেকে আমি ছুড়ি, আপনারা জানেন এটা সবারই জানা যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে টোটালটা নিচে পড়বে, যত ওপর থেকে হবে তত বেশি ডিপ হবে বিষয়টা। ঠিক তেমনই এই হ্যামার। পরে যে জিনিসটি ব্যবহার করা হয়েছে, লয়টারিং মিউনিশনস, মূলত নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হয় টোটালটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ড্রোন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না লক্ষ্য নির্ধারণ হচ্ছে ততক্ষণ উড়ে বেড়ায় এই ড্রোন। এবারে আমরা যে ড্রোনের মাধ্যমে যে ক্যামেরা করি সেরকম টাইপেরই একটি ড্রোন। এই ড্রোনকে যেটা বলা হচ্ছে ক্যামিকেজ ড্রোন বা আত্মঘাতী ড্রোন। পাকিস্তান যেটা বলছে মানে সুইসাইড ড্রোন হচ্ছে, পাকিস্তান যেটা বলছে যে তারা নাকি তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আমি দেখতে পাচ্ছি তারা নাকি ড্রোন আঘাত করে নিচে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি শোনেন সত্যি কথাটা হচ্ছে এটা সুইসাইড ড্রোন, এটা নিজেই আত্মঘাতী ড্রোন। এটার কাজটা কি বললাম, নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে এই ড্রোন, আবার রিমোটের দ্বারাও নিয়ন্ত্রণ করা যায়। নিজে থেকে উঠতে পারে, আবার রিমোট কন্ট্রোলের মাধ্যমে কেউ একজন এটাকে চালনা করছে, দুটোই করা যায়। এই ধরনের জিনিসপত্র রয়েছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার সামরিক ব্যবস্থা এরকমটাই। আরেকটুখানি জেনে নিই এটার ব্যাপারে। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করার পাশাপাশি এই ড্রোনে বিস্ফোরক বা পেলোডও বসানো যায়, অর্থাৎ এই ড্রোনের মধ্যে আপনি বিস্ফোরক বসিয়ে সেটাকে আবার নিক্ষেপ করতে পারেন। মানে বুঝতে পারছেন, এমনি সেমনি ড্রোন না, নজরদারি চলছে, নজরদারি চালাচ্ছে, সাথে সাথে এর মধ্যে আপনি পেলোড বসাতে পারেন। আমার মনে পড়ে যায় আমি যখন পাবজি খেলতাম সেই কথাগুলো মনে পড়ে যায়, এই ধরনের বিষয়গুলো আমি দেখতাম, তখন খেলতাম, যখন দেখতাম আমি রিলেট করলাম। যাই হোক, আসি ড্রোনের মাধ্যমে আঘাত হানা যায় একদম লক্ষ্যে, অর্থাৎ এই যে জিনিসগুলো আমি যেগুলো বললাম, হ্যামার, স্ক্যাল্প আর এই ড্রোন, এই তিনটি জিনিস ব্যবহার করা হয়েছে এই টোটাল
কালকের যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলা। লস্কর-ই তৈবার 200 একর জমির ওপর স্ট্রাইক চালিয়েছে ভারত। মানে বুঝতে পারছেন, আমাদের ওপর এই 26 জনকে যে নির্মমভাবে হত্যা করা হলো, তা আবার কি দেখে হত্যা করা হলো? আমরা হিন্দু, তার জন্য নামটা দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। খুব তাৎপর্যপূর্ণ নাম। যে মায়েদের, যে বোনেদের সিঁদুর মুছে ফেলা হয়েছে, তাদের যে প্রতিশোধ, তাদের যে বদলা, সেটা ভারতীয় সৈনিক, ভারতীয় সেনা তারা নিয়েছেন। আচ্ছা, এবার আমি একটুখানি বলে রাখি, এই টোটাল এই যে আজকের কালকের যে ঘটনা ঘটলো, তারপরে পাকিস্তানে, যেটা আমি বলছিলাম, পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে শুরু করে পাকিস্তানের বড় বড় মিডিয়া চ্যানেল, তারা যেটা প্রচার করছে যে ভারতের 5টি বিমানকে ফেলে দিয়েছে, তারা আঘাত এনেছে, টোটালটাই কিন্তু ভুয়ো। তারা নিজেদেরকে আর সামলাতে না পেরে এমনটা বলছে। আমরা দেখেছি, ছবি দেখেছি আমরা কালকে, যে কিভাবে তারা পালাচ্ছে। মানে মসজিদ থেকে, মসজিদের একটা অংশ টোটালটা ভেঙে গিয়েছে, ঠিক আছে, সেভাবে দেখেছি আমরা। সেখান থেকে কিভাবে পালাচ্ছে পাকিস্তানের যত মানুষজন। এবার আপনাদেরকে বলি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত যে জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছিল, সেগুলো একটুখানি বলি আপনাদেরকে। সাওয়াই নালা, সৈয়দ না বিলাল, মস্কর-ই আকসা, চেলাবন্দি, আবদুল্লাহ বিন মাসুদ, গরহি হাবিবুল্লাহ, বত্রসি, বালাকোট, ওঘি, বই, সেনসা, গুলপুর, কোটলি, বরালি, দুঙ্গি, বর্নালা, বাহালপুর, মেহমুনা জোয়া, সরজল, মুরদিকে। এই যে টোটাল যে জঙ্গি ঘাঁটি, যেখান থেকে টোটাল প্রশিক্ষণ দেওয়া হতো। এমনকি আমি দেখছিলাম একটি ফটোতে, আমি দেখছিলাম যে তাদের যে মসজিদ তো একটি ধর্মীয় স্থান, সেই ধর্মীয় স্থানে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু রয়েছে। মানে তাদের মানে এলাহি ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু ছিল ওই জায়গাতে, যেটা এখন নেই, আর মানে অতীত হয়ে গেছে টোটাল এই বিষয়টা। বিলাল ক্যাম্প, যেটা মুজাফফরবাদে, মানে জৈশ-ই মোহাম্মদের স্টেজিং ক্যাম্প ছিল এইটি। জৈশ-ই মোহাম্মদ একটি জঙ্গি গোষ্ঠী, আমরা একটু আগেই বললাম যেটা, সেখানে হাতিয়ার মজুদ থাকতো। কত রকমের হাতিয়ার ভেবে দেখুন একবার, সেটা টোটালটা মজুদ থাকতো, পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। জঙ্গলে বেঁচে থাকার, টিকে থাকার প্রশিক্ষণ দেওয়া হতো জঙ্গিদের এই বিলাল ক্যাম্পে। গুলপুর ক্যাম্প, যেটা কোটলিতে অবস্থিত, নিয়ন্ত্রণ রেখা থেকে 30 কিলোমিটার দূরত্ব। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, লাইন অফ কন্ট্রোল অর্থাৎ LOC, টোটাল এই যে জঙ্গি হামলা ভারতীয় সেনা করেছেন, এই টোটাল জঙ্গি হামলা লাইন অফ কন্ট্রোলের ওপারে গিয়ে কিন্তু করেনি, এপার থেকেই টোটাল করা হয়েছে। এটা একটা সত্যি একটা খুব ভালো একটা ব্যাপার, যে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গিয়ে করা হয়নি, আমাদের এরিয়ার থেকেই এই টোটাল ব্যাপারটা করা হয়েছে। লস্করের ঘাঁটি ছিল এই গুলপুর ক্যাম্প, লস্কর-ই তৈবা। সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা কাশ্মীরের রাজৌরি, পুঞ্চে সক্রিয় ছিল। আমরা প্রায়শই দেখে থাকি পুঞ্চে যে জঙ্গি হামলা হয়ে থাকে, পুঞ্চের বিভিন্ন সেনা জঙ্গির লড়াই হয়ে থাকে। এই পুঞ্চ খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। 2023 সালের 20 এপ্রিল এবং 2024 সালের 9 জুন তীর্থযাত্রীদের বাসে যে হামলা চালানো হয়, সেটা কিন্তু এই গুলপুর ক্যাম্প থেকেই করা হয়েছিল। বর্নলা ভীমবার মেন যে নিয়ন্ত্রণ রেখা, এটা 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিস্ফোরক হাতিয়ার এখানেও মজুদ থাকতো, এখানেও এই প্রশিক্ষণ দেওয়া হতো। মোটামুটি সমস্ত জায়গাতেই এই প্রশিক্ষণটা দেওয়া হতো তাদের এই জঙ্গি ঘাঁটিগুলোকে। আর একটা ব্যাপার, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই যে খবর আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানের মধ্যেই অন্দরেই তাদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কাজ করতে নারাজ। তাদের ভিতরেই তাদের মানে এই গন্ডগোল দেখা দিয়েছে। তার জন্য পাকিস্তানের যারা রয়েছেন প্রশাসনে, তারা কি করছেন, অধিবাসী যারা আছেন, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে মেনলি এই ঘটনাটা ঘটছে, সেই আদিবাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। এইরকম একটা ব্যাপার হচ্ছে এই পাকিস্তানের অন্দরে। মানে বুঝতে পারছেন, ওদের সেনাবাহিনী কাজ করতে নারাজ, তাহলে আমাদের সাথে কিভাবে লড়বে, যুদ্ধে কিভাবে লড়বে। আজ ভোরের এই যে ঘটনা, তারপরেই সারা দেশে উৎসব, সেই উৎসব পালিত হচ্ছে। রাজস্থান সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই উৎসব পালিত হচ্ছে। এরপরেই এই যে টোটাল ঘটনাটা ঘটলো, তারপরেই মনোজ নারাভানে তিনি বলেছেন, পিকচার আভি বাকি হ্যায়,
এটা তো সবে শুরু হলো। এটা তো আমরা সবে মানে টিজার দেখলাম, ট্রেলারও নয়, টিজার দেখলাম। এরপরে আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে আমাদের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, খতম করা হয়েছে জৈশি মোহাম্মদের জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 জনকে। মানে বুঝতে পারছেন, যেই মাসুদ আজহারকে দেখা যায়নি বেশ অনেক কয়েকটা দিন, তার যে পরিবার, তার পরিবারকে একদম পুরো খতম করে দেওয়া হয়েছে এই হামলায়। সাথে সাথে দেশের সর্বত্র এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি, কারণ যে কোনো মুহূর্তে পাকিস্তান কিন্তু বসে থাকার নয়। পাকিস্তান কিছু না কিছু তো পদক্ষেপ নেবেই। পাকিস্তানের যারা শীর্ষে রয়েছেন তারা বলছেন যে কেন এমনটা করা হলো, মানে এই পুরোপুরি না জানিয়ে ব্যাপারটা কেন করা হলো। এটাই তো ভারতীয় সেনা, এটাই তো নরেন্দ্র মোদীর কামাল, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এখন পাকিস্তানের কি করণীয় সেটা আমাদেরকে দেখতে হবে। যদিও তার জন্য আমাদের সকলকে অনেকটা সতর্ক থাকতে হবে। হাই অ্যালার্ট যেহেতু জারি রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। আজ 7ই মে, আজকে তো আমরা জানি যে পূর্ব নির্ধারিত গৃহ মন্ত্রণালয় দ্বারা যে পূর্ব নির্ধারিত যে নোটিফিকেশন জারি হয়েছিল, যেটার জন্য আজ যে মক ড্রিল অনেক স্কুলে, কলকাতার অনেক স্কুলে, লরেটো গার্লস, লরেটো বয়েজ, মহাজাতি সদন, অনেক জায়গাগুলোতে আজকে এই যে মক ড্রিল, সে মক ড্রিল ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে। প্লাস আমরা দেখবো আজকে বিকেলের মধ্যে এই যে মক ড্রিল সেটার কতটা প্রভাব পড়ে। কারণ আমাদেরকে এটা করা খুবই উচিত যখন যখন এরকমটা আসবে। আর এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেল। আজকের ভিডিওতে এই অবধি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে। আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন এবং অবশ্যই আমরা সতর্ক থাকব। নমস্কার।